সম্রাট আওরঙ্গজেব তার শেষ সময়ে তার পুত্র আজমকে একটি পত্রে লিখেছিলেন, মৃত্যুর পর আমার কবরের উপর কোনো সৌধ হবে এর যোগ্য আমি নই। আমার দেহ কবর দেওয়ার সময় আমার মুখ যেন অনাবৃত থাকে। আওরঙ্গজেবের শেষ জীবন খুব দৈন্যভাবে কেটেছিল। শেষ জীবনে আওরঙ্গজেব ভেজ টুপি সেলাই করে 309 টাকা চালানা পয়সা রোজগার করেন। 26 বছর ধরে চলতে থাকা আওরঙ্গজেবের দক্ষিণের দ্বৈরথ বাজনা বাদ দিতে শুরু হলেও শেষ হয়েছিল এক ভবিষ্যৎবাণীতে। আওরঙ্গজেবের 4 জন ছেলের মধ্যে আকবর নিজের বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, নিজেকে মুঘল সম্রাট ঘোষণা করে আজমের আক্রমণ করে আর পালিয়ে আসে দক্ষিণে। সেই সময় মারাঠা সাম্রাজ্যের লাগাম ছত্রপতি সম্ভাজির হাতে। ছত্রপতি সম্ভাজি সম্রাট আওরঙ্গজেবের ছেলে আকবরকে আশ্রয় দেন আর সম্রাট আওরঙ্গজেবকে একটি পত্র পাঠান। তাতে লেখা ছিল, বাদশাহর এবার দিল্লি ফিরে যাওয়া উচিত হবে। মনে আছে হয়তো এর আগেও আমার বাবা আর আমি ওনার ষড়যন্ত্র ছিন্ন করে পালিয়ে এসেছি। এইবার যদি উনি নিজের জেদ না ছাড়েন তাহলে হয়তো দিল্লি ফিরতে পারবেন না। যদি ওনার এটাই ইচ্ছে থাকে তাহলে দক্ষিণ দেশেই নিজের কবরের জন্য জায়গা বেছে নিতে হবে। ছোটবেলা থেকেই সম্ভাজি বিদ্রোহী প্রকৃতির ছিলেন। শিবাজি সম্ভাজিকে 1678-এ পানহারা দুর্গে পাঠিয়ে দেন। সেখান থেকেও তিনি পালিয়ে যান। তিনি খবর পান যে মুঘল সেনাপতি দিলের খান তাকে বন্দী করতে চান। তখন তিনি আবার পানহারা দুর্গে ফিরে আসেন। 1680 খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজির মৃত্যুর পর তার ছোট ছেলে রাজারামকে সিংহাসনে বসাবার তোড়জোড় শুরু হলে সম্ভাজি তার বিশ্বস্ত কিছু লোকজনের সাথে রায়গড় দুর্গ অধিকার করে নিজের রাজ্যাভিষেক করেন। নিজেকে মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি ঘোষণা করেন। ছত্রপতি শিবাজির মৃত্যুর পর ছত্রপতি সম্ভাজি মারাঠা সাম্রাজ্যের লাগাম ধরেন। 1681 খ্রিস্টাব্দে ছত্রপতি সম্ভাজি মুঘল সাম্রাজ্যের ব্যবসায়িক কেন্দ্র বুরহানপুরে আক্রমণ করেন। এই আক্রমণ মুঘল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেয়। মুঘল সেনাদের ছত্রভঙ্গ করে প্রচণ্ড আঘাত আনে মুঘল সাম্রাজ্যের উপর। এরপর আওরঙ্গজেবের ছেলে আকবরকে তিনি তার ছত্রছায়ায় আশ্রয় দেন। এই খবর আওরঙ্গজেবকে পাগল করে দেয়। মারাঠা সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য দক্ষিণ প্রদেশে আসার সিদ্ধান্ত নেন। আওরঙ্গজেব যখন দক্ষিণ প্রদেশে আসেন তখন তার সাথে একটা ছোটোখাটো প্রদেশ আসে। 30 মাইল প্রসারিত প্রচুর ছোট ছোট তাঁবু, 225খানা বাজার, 5 লাখ সৈন্য, 50,000 উট আর 30,000 হাতি আওরঙ্গজেবের সাথে এসেছিল। 26 বছর ধরে কত ক্ষয়ক্ষতি আর কত শত টাকা খরচ হয়েছিল এর হিসাব করা অসম্ভব ছিল। ঔরঙ্গাবাদে শিবির স্থাপন করা হয় সম্রাট আওরঙ্গজেবের। তারপর মারাঠাদের সঙ্গে মুঘলদের দ্বৈরথ আরম্ভ হয়। 1682 খ্রিস্টাব্দে নাসিকে রামসেজের কেল্লাতে মুঘল সৈন্যের সঙ্গে মারাঠা সৈন্য যুদ্ধ শুরু হয়। মুঘলদের সৈন্য ছিল 40,000 আর মারাঠাদের 600 জন। আওরঙ্গজেব ভেবেছিল মারাঠাদের কাবু করে ফেলবেন। তোপ দিয়ে কেল্লার দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, কিন্তু মারাঠা সৈন্য ছিল ডিফেন্স পজিশনে। সঙ্গে সঙ্গে মারাঠা সৈন্যরা এক রাতের মধ্যে আবার দেয়াল দাঁড় করিয়ে দেয় আর মুঘল সৈন্যদের সামনে অসাধারণ দক্ষতার সাথে যুদ্ধ করে মুঘল সৈন্যদের পিছু হটতে বাধ্য করে। 1684 খ্রিস্টাব্দে মুঘল শাহজাদা মুয়াজ্জিমকে প্রায় 1 লাখ সৈন্য, 1900 হাতি, 2000 উট নিয়ে কোঙ্কণে যুদ্ধের জন্য পাঠানো হয়। এখানে ছত্রপতি সম্ভাজির গেরিলা যুদ্ধ আর কোঙ্কণের আবহাওয়া মুঘল সৈন্যদের পিছু হটতে বাধ্য করে। কোঙ্কণের আকাল খরা মুঘল সৈন্যদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর প্রচুর যুদ্ধ হয় মুঘল সাম্রাজ্যের সঙ্গে মারাঠা সাম্রাজ্যের। সম্রাট আওরঙ্গজেব ভেবেছিল ছত্রপতি শিবাজির মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য দখল করে নেবেন। ছত্রপতি সম্ভাজি থাকতে সেটা কখনোই সম্ভব ছিল না। এরপর ওয়াইয়ের ময়দানে মারাঠা আর মুঘল সৈন্যদের মারাত্মক যুদ্ধ হয়। মারাঠা সৈন্যদের সেনাপতিত্ব করছিলেন সম্ভাজির সবথেকে বিশ্বস্ত হাম্বিরাও মোহিতে। এই যুদ্ধেও মারাঠাদের জয় হয়, কিন্তু হাম্বিরাও মোহিতে নিহত হন।
সম্ভাজির কাছে এই খবর বিনা মেঘে বজ্রপাতের মতন ছিল। এর ফলে সম্ভাজিকে মারাঠা সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করতে হলো। ঠিক এই সময় মারাঠাদের মধ্যে বিশ্বাসঘাতকতার সূত্রপাত ঘটে। সম্ভাজির গতিবিধির প্রত্যেক খবর মুঘল সাম্রাজ্যের কাছে পৌঁছতে শুরু করে। একসময় মহারাষ্ট্রের সঙ্গমেশ্বরের কাছে ছত্রপতি সম্ভাজি ও তার বিশ্বস্ত কূটনীতিক কবি কৈলাস কোনো বৈঠকে গিয়েছিলেন। সেই খবর বিশ্বাসঘাতক মারফত পৌঁছেছিল মুঘল সেনাপতি মুকাররম খাঁয়ের কাছে। ফলে মুকাররম খাঁ আক্রমণ করে, প্রচণ্ড লড়াই চলে, আর শেষ পর্যন্ত ছত্রপতি সম্ভাজি আর কবি কৈলাস বন্দী হন। এরপর ছত্রপতি সম্ভাজি আর কবি কৈলাসকে সম্রাট আওরঙ্গজেবের সামনে নিয়ে আসা হয়। সম্রাট আওরঙ্গজেব তাকে 3টি প্রস্তাব দেন। প্রথম প্রস্তাব ছিল মারাঠারা সমস্ত দুর্গ মুঘলদের কাছে সমর্পণ করবে। দ্বিতীয় প্রস্তাব ছিল মারাঠাদের কাছে মুঘলদের যত সম্পত্তি আছে তার সন্ধান দিতে হবে। আর তৃতীয় প্রস্তাব ছিল ছত্রপতি সম্ভাজিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সম্ভাজিকে ইসলাম ধর্ম কবুল করার জন্য একাধিকবার বললেও সম্ভাজি অস্বীকার করে। এরপর সম্ভাজির জিভ সাঁড়াশি দিয়ে টেনে বেঁকিয়ে দেওয়া হয়। রক্তাক্ত সম্ভাজিকে আবার ইসলাম কবুল করার কথা বলা হয়। যেহেতু তিনি কথা বলার অবস্থায় ছিলেন না, তিনি কাগজ কলমে লিখে দেন, যদি বাদশাহ তার মেয়েকেও আমার কাছে দিয়ে দেন তাও আমি ইসলাম কবুল করব না। এরপর তার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়। উলঙ্গ অবস্থায় উটের ওপর উল্টো করে বেঁধে সারা এলাকা ঘোরানো হয়। তারপর ইট বৃষ্টি করা হয়, জিভ কেটে নেওয়া হয়, তার দুটো চোখ গরম লোহার শিক দিয়ে নষ্ট করে দেওয়া হয়। অসম্ভব নারকীয় অত্যাচার করা হয় সম্ভাজির উপর। সম্ভাজিকে মেরে ফেলার ঠিক আগে আওরঙ্গজেব আক্ষেপ করে বলেছিল, আমার একটা ছেলেও যদি তোমার মতন হতো তাহলে আজকে গোটা ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের পায়ের তলায় থাকতো। এরপর সম্ভাজিকে মেরে তার দেহ টুকরো টুকরো করে দেওয়া হয়। তার মৃত্যুর তারিখ ছিল 11ই মার্চ 1689। তার বয়স হয়েছিল 32। ছত্রপতি সম্ভাজির মৃত্যুর পর যখন সমস্ত সত্য বাইরে বেরিয়ে এলো, তখন মারাঠারা একজোট হয়ে লড়তে থাকে। মুঘলরা আরও 18 বছর দক্ষিণে থাকে। আর সম্ভাজি যেমন বলেছিলেন ঠিক সেই রকমই আওরঙ্গজেবের মৃত্যু দক্ষিণ দেশেই ঘটে। আশ্চর্যের বিষয়, যার শাসনকালে মুঘল সাম্রাজ্য সবথেকে বেশি প্রসারিত হয়েছিল, যার শাসনকালে মুঘল সাম্রাজ্যের রত্নভাণ্ডার উপচে পড়েছিল, মুঘল সাম্রাজ্য বিস্তারের চরম সীমায় পৌঁছায়, সেই সম্রাটের কবর খোলা আকাশের নিচে শোভা পায়। অন্যান্য মুঘল সম্রাটদের কবরের উপর স্মৃতিসৌধ তৈরি হলেও মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর খোলা আকাশের নিচেই স্থান পায়। আর ছত্রপতি সম্ভাজি মহারাজ বাঘের বাচ্চা, মারাঠি ভাষায় যাকে ছামা বলা হয়, এই নামে বিখ্যাত হন। আমার এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি ছোট্ট সাপোর্ট আমাকে আরও এই রকম ভিডিও তৈরিতে সাহায্য করবে। নমস্কার।